চ্যানেলসের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ব্যাংকিং ইকোনমি অ্যান্ড কোভিড-19 অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ মাজেদুল হক। আজ এই প্রোগ্রামে সংযুক্ত থাকবেন নেহাল আহমেদ, প্রফেসর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। এরপরে সংযুক্ত হবেন আবু নাসের চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এরপরে সংযুক্ত হবেন রেজাউল হক কৌশিক, স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি ইত্তেফাক। সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। আমি নেহাল আহমেদের কাছে জানতে চাচ্ছি যে ব্যাংকের এখন ক্রেডিট ম্যানেজমেন্টের বিষয়গুলো করোনাকে কেন্দ্র করে কোন কোন স্টেপ এখন গ্রহণ করা যেতে পারে, এবং ওভারঅল আপনি একটা ভিউ আপনার কাছ থেকে আমি আশা করি ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ক্রেডিট ম্যানেজমেন্ট রিস্ক এই দুটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়। প্লিজ নেহাল আহমেদ। ওকে, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ক্রেডিট ম্যানেজমেন্ট এটা একটা ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জিং সবসময়। কোভিড সিচুয়েশনে ব্যাপারটা আরেকটু বেশি চ্যালেঞ্জিং এর মুখোমুখি হয়েছে। এর অনেকগুলো কারণ। প্রথম কথা হচ্ছে যে কোভিডের কারণে আমরা জানেন সবাই একটা লম্বা সময় একেবারে যেটা বন্ধ ছিল টোটালি, একদম স্পেসিফিক্যালি বললে 66 দিন টোটালি আমাদের একটা গভর্নমেন্ট হলিডে ছিল। সেই কারণে কোনো রকম বিজনেস অ্যাক্টিভিটি বলেন বা ইকোনমিক অ্যাক্টিভিটি বলেন, এটা হল্টেড অবস্থায় ছিল। তো যারা বড়োয়ার তারা তো রিপে করেন ব্যবসা করেই, তো ব্যবসা যদি বন্ধ থাকে তাহলে তাদের জন্য এটা ডিফিকাল্ট। এটা বিষয়গুলো জানা কথা, আমরা সবাই জানি। তো সেজন্য ব্যাংকের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে যে ফেরত পাওয়াটা, লোন রিপেমেন্টের ব্যাপারটা। আরেকটা বিষয় কিছু ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে মিসআন্ডারস্ট্যান্ডিংও ক্রিয়েট করেছে। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা ভালো একটা সার্কুলার দিয়েছিল যে কোভিড সিচুয়েশনে যাতে আমরা ক্লাসিফাইড না করি ব্যাংক বড়োয়ারদেরকে। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত সেই সার্কুলারটা আছে। তো যেটা সমস্যা হচ্ছে, অনেক বড়োয়ার মনে করছেন যে টাকাটা বোধহয় আর দিতেই হবে না। সেটাও একটা ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ। তো কিন্তু এটা মনে রাখার ব্যাপার আছে যে না, আমাদের বড়োয়ারদেরকে টাকাটা ফেরত দিতে হবে, ব্যাংকারদেরকেও সেই জিনিসটা বোঝাতে হবে। আস্তে আস্তে কিন্তু ইকোনমি রিভাইভ করছে। একটা বড় ফ্যাক্টর হচ্ছে এর মধ্যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটা বড় ধরনের স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ সবই কিন্তু করা হয়েছে ইকোনমি ঘুরে দাঁড়ানোর জন্য, এবং তার ফল কিন্তু আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি। আপনি যদি ইকোনমিক ইন্ডিকেটরগুলো দেখেন, স্লোলি হলেও আমরা একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করছি। তো এখন কিন্তু ব্যাংকারদের যেটা বড় চ্যালেঞ্জ ক্রেডিট ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, সেটা হচ্ছে এগেইন এই প্রণোদনা প্যাকেজগুলো যেন সঠিক বড়োয়ার যারা, তারা যেন পান, যাদের সত্যিকারের নিড দরকার তারা যেন পান। এমন যেন না হয় যে যাদের দরকার নাই তারাও বেনিফিট। কারণ যেটা হয় যে আমরা সবসময় জানি যে অ্যাডভার্স সিলেকশন একটা কমন প্রবলেম ব্যাংকারদের জন্য, যে বড়োয়ারদের অ্যাডভার্স সিলেকশন হয়ে যায়। তো এটা কিন্তু স্বাভাবিক হিউম্যান সাইকোলজি, সবাই কিন্তু সুযোগটা নিতে চাইবেন। কিন্তু ব্যাংকারদেরকে ক্রেডিট ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে একটা থরো অ্যানালাইসিস করতে হবে। সিলেকশন অফ বড়োয়ারের ক্ষেত্রে খুব ভালো একটা অ্যানালাইসিস করতে হবে, যাতে করে ওনারা সঠিক বড়োয়ারকে সিলেক্ট করতে পারেন। এই প্রণোদনা প্যাকেজের জন্য যারা পাওয়ার উপযোগী তারা যেন এই প্যাকেজটা পান। এটা একটা ডাইমেনশন। সেকেন্ড ডাইমেনশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে রিকভারি। বাংলাদেশ ব্যাংক থেকে যে রিফাইন্যান্স স্কিমগুলো আছে বা ইভেন যে স্টিমুলাস প্যাকেজের আন্ডারে যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট সাবসিডি দেওয়া হয়েছে, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রিকভারির দায়িত্ব কিন্তু ব্যাংক ইটসেলফ, তার নিজের, যিনি যে ব্যাংক লোন দিবেন তার নিজের দায়িত্ব রিকভার করাটা। সো প্রণোদনা প্যাকেজ আমি যেই অ্যাপ্লাই করলো তাকেই দিয়ে দিলাম তা কিন্তু না। প্রপারলি অ্যাসেস করে ব্যাংকের এই অ্যাডভার্স সিলেকশন যাতে না হয় এটা এনশিওর করার দায়িত্ব ব্যাংকের। কারণ দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ইকোনমি রিভাইভ করার জন্য সত্যিকারের ক্ষতিগ্রস্ত বড়োয়ারকে টাকাটা যাতে পায় সেটা এনশিওর করা, যাতে করে সরকারের স্টিমুলাস প্যাকেজের মানে যে মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন করা যায়। দ্বিতীয়ত, যেহেতু টাকাটা দিলে, যদিও বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের মাধ্যমে পাচ্ছেন, টাকাটা আদায় করার দায়িত্ব ব্যাংকের। তো সেই জন্য আমার জন্য রাইট বড়োয়ার সিলেকশন করি এবং সঠিকভাবে প্রপারলি সেটাকে আইডেন্টিফাই করতে পারি। এই দুটো বিষয় মাথায় রেখেই আমাদেরকে নেহাল আহমেদ, আমি আপনার কাছে পরে ফিরে আসবো। আমি রেজাউল হক কৌশিকের কাছে জানতে চাচ্ছি স্টিমুলাস প্যাকেজ
বাস্তবায়ন করার জন্য ব্যাংকগুলো কি কি চ্যালেঞ্জ ফেস করতেছে? আপনি তো অনেক এক দশক ধরে ব্যাংক সেক্টরে আপনি রিপোর্ট করতেছেন, আপনার কাছ থেকে মূল্যবান ওপিনিয়ন আমি জানতে চাচ্ছি। প্লিজ, রেজাউল হক কৌশিক। জি, প্রশ্নটা স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়নের জন্য ব্যাংকের ভূমিকা, এটা জি জি শুনতে ব্যাংকের পাচ্ছি। কি চ্যালেঞ্জ ফেস করতেছে এখন? হ্যাঁ, এখন কোন চ্যালেঞ্জগুলো ফেস করতেছে, এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আসি, নেহাল স্যার যেটা বলছিলেন যে স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর ভূমিকাই বেশি, এবং তারা যে বিষয়টা সবচেয়ে বিবেচনায় নিচ্ছে সেটা হলো ঋণ রিকভারির ক্ষেত্রে। ঋণ রিকভারি, এখন তো ঋণ দিয়ে দিলেই তো ঋণ পেয়ে গেল গ্রাহকরা, কিন্তু ঋণটা কিভাবে রিকভার হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই বাস্তব চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ব্যাংকগুলো কাজ করছে। প্রথমত যেই সব অ্যাপ্লিকেশন তারা পাচ্ছেন সেগুলোকে যাচাই বাছাই করতে অনেক বেশি সময় নিচ্ছেন। তো এই ক্ষেত্রেই আসলে সবচেয়ে বড় সমস্যা যেটার ক্ষেত্রে হচ্ছে যে বড় যেসব গ্রাহক আছে তাদের লবিং করার অনেক জায়গা আছে, তাদের বিভিন্ন জায়গা থেকে ফোন দেওয়ার অনেক স্কোপ থেকে যাচ্ছে, কিন্তু যারা ক্ষুদ্র গ্রাহক, মাঝারি গ্রাহক, তাদের ঋণটা সবচেয়ে বেশি দরকার, তারা কিন্তু ঋণটা পাচ্ছে, মানে পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। কারণ ব্যাংকগুলো তাদের সব কাগজপত্র যাচাই বাছাই করতে কিন্তু অনেক সময় নিচ্ছে, কিন্তু অন্যদিকে বড় যেসব গ্রাহক আছে তাদের অনেক কাগজপত্রই অলরেডি ব্যাংকের কাছে আছে, যার কারণে ব্যাংকগুলোর তাদের ঋণ বিতরণে বা অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু সুবিধা তারা আগে থেকেই পেয়ে যাচ্ছেন। ফলে যারা ছোট গ্রাহক বা মাঝারি গ্রাহক তাদের ক্ষেত্রে ব্যাংকগুলোর একটু মানে ঋণ বিতরণ করার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তো যদি মানে এই প্রণোদনা প্যাকেজের মূল উদ্দেশ্য কিন্তু এইসব ছোট বা মাঝারি গ্রাহকদেরকে যেই খারাপ অবস্থার মধ্যে তারা পড়েছে সেটা থেকে তাদেরকে উদ্ধার করা, তাদেরকে আরো সামনে নিয়ে আসা, এবং তারা যে বিপদটা ফেস করছে সেটাকে আরো সুন্দর মতো সুন্দর অবস্থায় ফিরে আসা, এবং তার মাধ্যমে গোটা অর্থনীতিকে সুন্দর মতো পরিচালনা করার জন্যই মূলত এই প্রণোদনা প্যাকেজ কিন্তু জি, রেজাউল হক ঘোষণা কৌশিক, করেছেন আমি আপনার মাননীয় প্রধান। হ্যাঁ, রেজাউল হক কৌশিক, আপনি ভালোই বলেছেন যে যেভাবে বাস্তবায়ন করার দরকার আমাদেরকে ওই নীতিমালা ফলো করতে হবে। আমি নেহাল আহমেদের কাছ থেকে একটু ফিরে আসি। আমি নেহাল আহমেদের কাছে জানতে চাই যে এনপিএল ব্যাংকগুলো স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রে ওনার একটা এনপিএল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা এই যে রিস্কটা এবং রিকভারি প্ল্যানটা আমার কি হওয়া উচিত? এবং অনেক বড়রাও এখন ঋণ নিতে চাচ্ছে না, কারণ হচ্ছে যে তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, কিভাবে এটা রিপেমেন্ট করবে, সবকিছু মিলায় আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এনপিএল বাড়ার সাথে সাথে ব্যাংকগুলো যেটা ভয় পাচ্ছে, এই রিস্কটাকে কিভাবে মিনিমাইজেশন করা যায় এই মুহূর্তে? ওকে, আমি ইতিমধ্যে বলেছি যে কথাটা, সেটাই আবার চলে আসবে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এনপিএল আগে থেকেই তো একটা পর্যায়ে ছিল, আমরা জানি একটু বেশি ছিল, প্রায় 10-এর কাছাকাছি। এটা হচ্ছে 2019-এর ডিসেম্বরের ফিগার, 10 আনুমানিক 10-এর কাছাকাছি, সম্ভবত 9.3% ছিল এনপিএল। তো এখন যেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই ক্লাসিফিকেশনটাকে পিছিয়ে দেওয়ার কারণে এই বছরে হয়তো আমরা এই এনপিএল বাড়ার আউটকামটা হয়তো সাডেনলি দেখবো না, হয়তো নেক্সট ইয়ারে যে সেটা কিছুটা বেড়ে যেতে পারে। তো সেইটা একটা চ্যালেঞ্জ, সেটা ব্যাংক সেই কারণেই কিন্তু ব্যাংক খুব বেশি সাবধানতা অবলম্বন করছে। এবং কৌশিক ভাই যেটা বললেন সেটাও সঠিক, যে সাবধানতা অবলম্বন করতে যে আসলে দেখা যাচ্ছে যে ঋণ বিতরণ প্রসেসটাই অনেক ক্ষেত্রে একটু স্লো হয়ে যাচ্ছে, সেটাও আবার আরেকটা প্রবলেম। কারণ প্রণোদনা প্যাকেজের যেই আসল উদ্দেশ্য, মূল স্পিরিট, সেটা অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। তো এই জন্য ব্যাংকগুলো একটু সাবধানতা অবলম্বন করার পাশাপাশি একটু এগিয়েও আসতে হবে, এবং রিকভারির ক্ষেত্রে যেটাকে বলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যে আমি যদি লোন বিতরণের ক্ষেত্রে যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করি তাহলে অবশ্যই রিকভারির ক্ষেত্রে প্রবলেম হবে না। এটা হচ্ছে লার্জ লোনের ক্ষেত্রে। আর সিএমএসএমইর ক্ষেত্রে, যেটা একটা বড় চ্যালেঞ্জ ব্যাংকের জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক একটা সুন্দর পলিসি গ্রহণ করতে যাচ্ছে, ইতিমধ্যে এটা নিয়ে কাজ হচ্ছে, সেটা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম। তো আমার ধারণা
যে এই ক্রেডিট গ্যারান্টি স্কিমটা চলে আসলে ব্যাংকগুলোর জন্য এনপিএল এর বাড়ার যে ভয় এটা অনেকটাই কমবে, কারণ তখন সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে বা সরকারের তরফ থেকে একটা শোল্ডারিং করা হবে, রিস্কটাকে শোল্ডারিং করা হবে, যে একটা সার্টেন পার্সেন্টেজ গ্যারান্টি যদি সেন্ট্রাল ব্যাংক দিয়ে দেয় বা দিবে, যদি যে পলিসিটা যে নিয়ে কাজ করতেছে, যদি ওটা মার্কেটে যখন সত্যি সত্যি এটা বাস্তবায়ন হবে এই নীতিমালাটা, তখন কিন্তু ব্যাংকের জন্য এটা অনেক কমফোর্টেবল একটা সিচুয়েশন হবে ঋণ বিতরণ করার ক্ষেত্রে। জি, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি আবু নাসের চৌধুরীর কাছে যেতে চাই। আবু নাসের চৌধুরীকে আমি বলবো যে ব্যাংকগুলো কি কি কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে অ্যামিড কোভিড-19 কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আপনারা কি কি বিষয়গুলো অবলম্বন করেছেন? প্লিজ আবু নাসের চৌধুরী। আমি বিশেষ করে যে আপনার আগের যে প্রশ্নটা ছিল, আসলে এই যে কোভিড-19 আমরা কি কি প্রবলেম ফেস করেছি, এই বিষয়টা আপনি আমাকে জানতে জি, এটা আগে বলেন। চেয়েছেন। হ্যাঁ, জি, জি, হ্যাঁ, যেটা একটু বলেন। কানেক্ট করা যায়নি তখন হয়তো। তা জি। আমি বিশেষ করে করোনাকালীন সময়ে যে বিষয়টা ব্যাংকের সাথে যে প্রবলেমটা আমরা ফেস করেছি, সেটাই আপনাকে হয়তো একটু বলার চেষ্টা করব। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে। আসলে কোভিড-19 এটি একটি বৈশ্বিক বিপর্যয়, যার করাল গ্রাস এখনো থামেনি। এর প্রভাবও সুদূর প্রসারী। এখন আমরা এইরকম বিপর্যয় কিন্তু আমাদের দেশে এসেছে, নানানভাবে এসেছে, নানান ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, কিন্তু করোনা নামের এই মরণঘাতী ভাইরাসটি মানুষকে যতটুকু মৃত্যুর মুখোমুখি নিয়ে গিয়েছে, তার চেয়েও বেশি আতঙ্কিত করে তুলেছে। কারণ এর দ্রুত সংক্রমণশীল এই ভাইরাস মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলেছে, জীবনযাত্রাকে অনেকটা অস্বাভাবিক করে দিয়েছে এবং অচল করে দিয়েছে। ফলে আমরা যে কোনো একটা, শুধু আমাদের ব্যাংকিং সেক্টর নয়, কোনো সেক্টর নেই যে এর বিরূপ প্রতিক্রিয়া থেকে রেহাই পায়নি। ব্যাংকিং সেক্টর কিন্তু তার অন্যতম। কারণ আমরা যে অর্থনীতির যে চাকা, একে সচল রাখার জন্য ব্যাংকিং সেক্টর গুরুত্ব সর্বাধিক। ফলে আমরা ব্যাংকের যে কর্মকাণ্ড, সেটাকে যদি আমরা গতিশীল রাখতে পারি, তাহলে অর্থনীতির যে চলমান যে গতি, এটা চলমান থাকে। কিন্তু আমরা এই যে ব্যাংকিং সেক্টরের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে এই কোভিড-19, বিশেষ করে যে সামাজিক দূরত্বের কথা বলা হয়েছে, সেগুলো আমাদের মতো দেশে মেনে চলা অত্যন্ত দুরূহ ব্যাপার। ব্যাংকে যারা কাজ করে তাদেরকেও চরম ঝুঁকি নিয়ে এই সমস্ত সময়ে আমাদেরকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। আমাদের এই ব্যাংকের কাজগুলো কিন্তু কখনো থেমে থাকেনি। এটা স্বল্প পরিসরে হোক, সীমিতভাবে হোক, সংকটকালীন সময়ে, যেটাকে আসলে মহা সংকটকালীন সময় বলা যায়, এই সময়ে ব্যাংকের যে কার্যক্রম কখনো পুরোপুরিভাবে থেমে যায়নি। সীমিত আকারে ব্যাংকগুলো তাদের লেনদেন চালিয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের যে গ্রাহক, তাদেরকে ব্যাংক সেবা প্রদান করেছে। হয়তো কিছু কিছু শাখা বন্ধ ছিল, কিন্তু বেশিরভাগ শাখায় খোলা ছিল, এবং এটা একটা সহজ পদ্ধতি। এখন যে কোনো শাখার মাধ্যমে আমরা অনলাইন ব্যাংকিং এ আমরা এক শাখা থেকে আরেক শাখায় গ্রাহকরা তাদের সুযোগ গ্রহণ করতে পারে বা তাদের যে প্রয়োজনের যে টাকা উত্তোলন করতে পারে। ফলে এই সময়ের, এই বৈশ্বিক এই বিপর্যয়ের সময়ে চরম ঝুঁকির মধ্যেও ব্যাংকের যারা কাজ করে, তারা কিন্তু আমাদের মানুষের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। হয়তো সেটা আমরা বিভিন্ন পর্যায়ে নিয়েছি, হয়তো একটা সীমিত আকারে হয়তো আমরা সে কার্যক্রমগুলো চালিয়ে গিয়েছি। এবং আমাদের কাছে যেটা এখন মনে হয়েছে যে সমস্যাগুলোর মধ্যে, বিশেষ করে এই সময়গুলোতে সবচেয়ে বেশি টাকাটা উত্তোলন হয়েছে। কারণ মানুষের তখন কোনো রকমের আয় ছিল না, সমস্ত জায়গাগুলো বন্ধ হয়ে গিয়েছিল লকডাউনের সময়। ফলে ব্যাংকের যে আমানত, সেটা প্রবলভাবে হ্রাস পেয়েছিল। ছোট ছোট যারা আমানতদারি ছিল, আমানত যাদের সঞ্চয় ছিল, তারাও কিন্তু সেগুলো নিয়ে গিয়েছে। এবং এতে আমানত হ্রাস পাওয়ার অন্যতম কারণের ফলে এই যে তারল্যেরও কিছু কিছু জায়গায় সমস্যা দেখা গিয়েছিল। এবং জানেন যে লকডাউনের সময় আসলে দোকানপাট, শিল্প কলকারখানা, ব্যবসা বাণিজ্য আমি একটু আপনার কাছে একটা কথা অ্যাড করতে চাই। তারল্য সংকট দূর করার জন্য তো বাংলাদেশ ব্যাংক নীতিমালা দিয়েছে। হ্যাঁ, সেই সমস্ত নীতিমালার মাধ্যমে কিন্তু আমার তারল্য সংকটটা অতভাবে যেভাবে হওয়ার কথা এভাবে হয় নাই। সেটা হয়নি, কিন্তু আমরা সেগুলোকে ওভারকাম করার জন্য আমরা ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত নির্দেশনা, যে সমস্ত নীতিমালা, সেগুলো অনুসরণ করছি। যেগুলো প্রণোদনা বা প্যাকেজ যেগুলো দিয়েছে, সেগুলোকে আমরা
সর্বত্র এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। ফলে হয়েছে কি, ব্যাংকের এই যে সমস্ত বিনিয়োগ ছিল সেগুলো আসলে সে সময় বন্ধ হয়ে গিয়েছিল এবং আমদানি রপ্তানির ক্ষেত্রেও যথেষ্ট প্রতিবন্ধকতা হয়েছে। তারপরেও কিন্তু আমদানিটা আমরা বিভিন্ন পর্যায়ে এটাকে আমরা উৎসাহিত করেছি। ব্যাংকগুলো কিন্তু আমদানি কার্যক্রমের সাথে সংযুক্ত ছিল এবং আমাদের কিছু কিছু এই যে রপ্তানির যে জায়গাগুলো, সেখানে অনেক জায়গায় কিন্তু প্রতিকূলতা এসেছিল। তারপরেও কিন্তু আমাদের গার্মেন্ট সেক্টর পরবর্তী সময়ে খুলে দেওয়া হয়েছে, সেই কাজগুলো আমরা করতে পেরেছি। এখানে যেটা হয়েছে, আমাদের আমরা যে ব্যাংকের যে বিশেষ একটা জায়গা যেটা আমরা নন পারফর্মিং বলে, যে খেলাফি ঋণ যেটাকে বলি, সেটা একটা আদায়ের জন্য যে প্রক্রিয়াগুলো থাকে, যে চলমান যে প্রচেষ্টা থাকে, সেখানে কিন্তু স্থবিরতা দেখা দিয়েছিল। ফলে সামগ্রিকভাবে ব্যাংকের যে বছরের শুরুতে যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় সেটার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আমরা একটু ধীরে ধীরে কাটাতে চেষ্টা করেছি এবং আমরা আশা করি। আমি আপনার কাছে ফিরে আসবো একটু পরে। আমি রেজাউল হক কৌশিকের কাছে জানতে চাচ্ছি যে এই করোনা পরিস্থিতিতে যদি এখনো কোভিড-19 এখনো আমাদের দেশ থেকে এখনো যায় নাই এবং সারা পৃথিবী থেকে এখনো যায় নাই, যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনার কাছে মনে হয়, রেজাউল হক কৌশিক, আর্থিক প্রতিষ্ঠানগুলো কি কি নীতিমালা হওয়া দরকার যদি এটা পারসিস্ট করে, হ্যাঁ, এটা যদি বেশ কিছুদিন এটা বিরাজমান থাকে? দেখুন, যে কোভিড পরিস্থিতি থাক আর না থাক, আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু যে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে কিন্তু সহায়তা করে যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, এনবিএফআই সহ যেসব প্রতিষ্ঠান আছে, এগুলো কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টেনে তোলার জন্য, আরো উপরে তোলার জন্য, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য সেক্টর যেমন হাউজিং সহ যত ধরনের খাত আছে সব খাতেই কিন্তু বিনিয়োগ করছে ব্যাংকগুলোর বিনিয়োগের মাধ্যমেই কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু বড় হচ্ছে। তো এমন পরিস্থিতি অনুযায়ী সবকিছু আসলে যে নীতিমালা বা বাংলাদেশ ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানের জন্য যে নীতিমালা দিচ্ছে সেই অনুযায়ী চলতে হবে। এখন পরিস্থিতি যদি আরো এভাবে চলতে থাকে, তখন বিশেষ করে আইটি সেক্টরের অনেক বেশি এখন সম্ভাবনা আছে সেই সব খাত সহ অন্যান্য খাতগুলো বিবেচনা করে, বিশ্লেষণ করে সেখানেই কিন্তু বিনিয়োগ করছে। এভাবেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে। তাদের যেই পরিস্থিতি আসুক, পরিস্থিতি অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেওয়া, কোন খাতে বিনিয়োগ করতে হবে, কোন খাত থেকে বিনিয়োগ গুটিয়ে নিতে হবে, এগুলোই কিন্তু এটা শুধুমাত্র আগের মতো কিন্তু এখন নাই। এখন কিন্তু ব্যাংকগুলো নানান পরিসর বেড়েছে, তাদের কার্যক্রমের আওতা অনেক বেড়েছে আগের চেয়ে। তো সেই আওতা অনুযায়ী সেই অনুযায়ী ব্যাংকগুলোর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবে, এটাই আশা করি। এবং সেটা করতে পারলে ব্যাংকগুলো টিকে থাকবে বা সামনে এগিয়ে যাবে। জি, আমি নেহাল আহমেদের কাছে একটা প্রশ্ন জানতে চাই যে ব্যাংকগুলো কস্ট মিনিমাইজেশন করার জন্য যে সাব ব্রাঞ্চ গুলো ওপেন করতেছে, এরপরে আপনার অলরেডি ডেলিভারি সার্ভিস যেগুলো আছে এগুলোকে প্রমোট করতেছে, এখানে কি আমার যে স্টেপে আমি আসি এখানে কি আরো বেশি প্রমোট করা উচিত কিনা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে বা ই অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে? এই বিষয়ে আপনার অভিমত জানতে চাচ্ছি বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দেখেন, একটা বিষয় আমাদেরকে মেনে নিতেই হবে যে কোভিড এখন রিয়েলিটি, আর আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে কোভিডটা কবে যাবে। আরেকটা বিষয় মাথায় আমাদের রাখা উচিত, সেটা হচ্ছে যে এরকম একটা মহামারী 100 বছর পরে এসেছে, পরবর্তী মহামারী যে 100 বছর পরে আসবে তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। আমরা 5 বছর পরেও আরেকটা মহামারী দেখতে পারি, 10 বছর পরেও দেখতে পারি। তার মানে আমাকে কিন্তু এই অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের উপর ডিপেন্ড করতে হবে। আপনি কিন্তু সার্ভিস অফ করতে পারবেন না। ব্যাংক কিন্তু সত্যি কথা এই একদিনের জন্য কিন্তু 66 দিন সরকারি বন্ধ ছিল, অনেক অফিস আদালত বন্ধ ছিল, ব্যাংক কিন্তু পুরোপুরি বন্ধ কোনো ব্যাংকই ছিল না। কোনো না কোনো ফর্মে ব্যাংকের ব্রাঞ্চ চালু ছিল, অল্প হোক, কেউ 2টা, কেউ 5টা, কেউ 10টা, যার যার সামর্থ্য অনুযায়ী তিনি ওপেন করেছেন। এবং আপনি যদি, যেহেতু ব্যাংক কাস্টমার নিয়ে ডিল করে, কাস্টমার সার্ভিস আপনাকে দিতেই হবে, তো দিতে গেলে অবশ্যই ব্যাংক যেই অনলাইন ডেলিভারি চ্যানেলগুলোর মাধ্যমে সার্ভিস প্রোভাইড করছে এটা এসেনশিয়াল, এবং আমি তো বলবো যে এটাকে আরো বাড়াতে হবে।
দিনে দিনে আমাদেরকে ওই দিকে দেখতে, বিকজ দ্যাট ইজ আওয়ার নিউ নর্মাল। আমি আগেই বলছি আমাদেরকে নিউ নর্মালে অভ্যস্ত হতে হবে, এবং আমরা কিন্তু 2020-এর মার্চের আগে আর কখনোই ফিরে যাব না। আমাদের প্রত্যেকটা সিচুয়েশন বলেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটি বলেন, ইভেন আমি যদি আমার প্রতিষ্ঠানের এক্সাম্পল দিই, আমি যেহেতু বিআইবিএম এ আছি, একটা ট্রেনিং করাই, তা আমরা আগে ট্রেনিং করাতাম ক্লাসরুমে, আমরা কখনো কল্পনাও করি নাই যে ভার্চুয়ালি ট্রেনিং করানো সম্ভব। বাট এখন কিন্তু আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোকে অনলাইনে নিয়ে গিয়েছি, আমরা এখন জুমের মাধ্যমে ট্রেনিং গুলো করাচ্ছি, বিকজ দিস ইজ নিউ নর্মাল। তার মানে আমার কিন্তু আমার ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটা ট্রেনিং কোর্স হচ্ছে, এবং যারা ব্যাংকার তারা কিন্তু পার্টিসিপেট করছেন। সো একইভাবে ব্যাংক তার সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে একেবারেই যে ওই ফিজিক্যাল চ্যানেল মেনটেন করতে হবে তা না, বরং কোভিড একটা বেনিফিট করে দিয়েছে ব্যাংকে, সেটা আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের বিজনেস কন্টিনিউটি প্ল্যান বলে একটা প্ল্যান আছে। এটা খুব ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সবসময় বলি যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকা উচিত। তো প্রত্যেক ব্যাংকের কিন্তু আছে এটা, কিন্তু ওটা কাগজে কলমে আছে, কেউ কিন্তু টেস্ট করার সুযোগ পায়নি। কোভিড কিন্তু ব্যাংকগুলোকে ওইটা টেস্ট করার সুযোগ করে দিয়েছে। এখন কিন্তু ব্যাংকগুলো জানে যে আসলেই কার কতটা কন্টিনিউটি প্ল্যান কতটা এফেক্টিভ, যার যতটা এফেক্টিভ উনি কিন্তু তত তাড়াতাড়ি আপ করতে পেরেছেন সার্ভিস, যার যতটা কম লেস এফেক্টিভ ছিল তাদের এই ইয়েটাকে আপ করতে কিন্তু সময় লেগেছে। সো এই জন্য নিউ নর্মালে আমি তো মনে করব যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কমপ্লিট, আমি বলবো না যে একেবারে 100% ডিজিটালাইজেশন, সেটা কখনোই সম্ভব না, পেপারলেস বলে সম্ভব না, বাট নতুন নতুন ইনোভেশন গুলো কিন্তু আসছে, নতুন নতুন চিন্তা কিন্তু আসছে। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক কিন্তু কেওয়াইসি একটা চালু করেছে অলরেডি, একটা ইয়ের মাধ্যমে চালু করেছে। সেটা কি জন্য? সেটা কিন্তু এইটাকে মাথায় রেখে। রিসেন্টলি আপনারা অনেকেই পেপার পত্রিকায় দেখেছেন, একটা কমার্শিয়াল ব্যাংক এশিয়া, তারা কমপ্লিট ডিজিটাল অ্যাকাউন্ট, ব্যাংকিং অ্যাকাউন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের মানে ডিজিটাল ব্যাংকিং সার্ভিসের জন্য কমপ্লিট মানে একদম অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে সবকিছু তারা বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করেছে যে তারা এই ধরনের সার্ভিসে তারা যেতে চায়। বিকজ আপনি যদি নিউ জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে চান, তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে যাবে না। এখন কিন্তু ব্যাংকিং মানি হচ্ছে অ্যাপ বেসড ব্যাংকিং। তো অ্যাপ বেসড ব্যাংকিং এ যেতে গেলে আপনাকে ওই রকম প্রিপারেশন অ্যান্ড প্রিপেয়ারনেস সবারই দরকার, যাতে করে আমরা নতুন ডেলিভারি চ্যানেলের মাধ্যমে, ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আমরা যতটা সম্ভব সার্ভিস প্রোভাইড করতে পারি ক্লায়েন্টকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তাতে প্যান্ডেমিক থেকেও আমরা মুক্তি পাবো, এবং ঢাকা শহরের যানজটের কথা যদি চিন্তা করেন সেটাও আমাদেরকে অনেকখানি হেল্প করবে। এই ধরনের নতুন নতুন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমরা দেশকেও হেল্প করতে পারবো। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমি আবু নাসের চৌধুরীর কাছে একটু ফিরে যাই। আবু নাসের চৌধুরীর কাছে একটা আমার প্রশ্ন ছিল, সেটা এখন যে সাব ব্রাঞ্চ ওপেন হচ্ছে, ব্যাংকগুলো যে সাব ব্রাঞ্চ ওপেন করতেছে, এবং নিহাল আহমেদ সেটা অনেকটাই বলে গেছে যে কেন সাব ব্রাঞ্চ গুরুত্ব বা টেকনোলজিক্যাল সাইড কেন গুরুত্ব দিতে হবে এখন নিউ জেনারেশনের জন্য। আপনার অভিমত কি? সাব ব্রাঞ্চ গুলো কি আমরা সাব ব্রাঞ্চ ওপেনের মাধ্যম দিয়ে কি আমরা অনেক সাইডে কি কস্ট মিনিমাইজেশন করতে পারতেছি কিনা, আদৌ কি আমাদের সেই টার্গেটটা ফুলফিল হচ্ছে কিনা? কারণ প্লিজ। ধন্যবাদ। আমরা আসলে এই যে আমাদের সাব ব্রাঞ্চের প্রসঙ্গটা এসেছে, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের আমরা 2019-এর একটা কনসেপ্ট, আমরা ব্যাংকিং বুথ বলে এটা শুরু করেছিলাম। আসলে আমরা যে প্রক্রিয়ায় ব্যাংকিং করি না কেন, ব্যাংকের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, যেটা যে পদ্ধতিতে হোক, ম্যানুয়াল হোক, কম্পিউটারাইজ হোক, যেদিকে হোক না কেন। আমরা যদি আমাদের দেশটা আসলে সবুজ শ্যামল বাংলা বলি, আমরা নদীমাতৃক এই বাংলা, কিন্তু এটার যে স্বপ্ন সেটার সাথে আমরা ডিজিটাল বাংলার একটা স্বপ্ন আমরা আমাদের মানুষ এখন দেখে, সেই ডিজিটাল বাংলাদেশটা কিরকম হবে। তথ্য প্রযুক্তির যে চরম উৎকর্ষতার সময় এই যে ব্যাংকিং সেবাটা নানান ফর্মে মানুষের কাছে আসছে। এখন আমরা আসলে ব্যাংক এখন অটোমেটেড একটা সুবিধা মানুষদেরকে ব্যাংকিং সুবিধা দিচ্ছে। এখন আমরা যেমন বিএফপিএন বলছি, আরটিজিএস এর মাধ্যমে ব্যাংকগুলো তার এই যে তার ক্লিয়ারিং এর যে বিষয়টা ছিল, আমরা একটা নিকাশঘর যেটা বলতাম, সেটা অতি সহজে এখন দ্রুততার সাথে হয়ে যাচ্ছে। এবং এটিএম এর যে সার্ভিস সেটা কিন্তু 24 ঘন্টা মানুষ পাচ্ছে। এগুলো হয়তো আমি বলবো যে হয়তো পৃথিবীর সব জায়গায় মানুষই পাচ্ছে, তো বাংলাদেশের মানুষ আমরা যারা তারাও কিন্তু এগুলো পাচ্ছে। যেমন আমরা এখন এই যে ই কমার্সের মধ্য দিয়ে সেবা দিতে পারছি, পচের মধ্যে দিয়ে, ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে দিয়ে, মোবাইল অ্যাপস এর মধ্যে দিয়ে, এগুলো সবগুলো ব্যাংক যা আমাদের নেহাল সাহেবও বলেছেন। তবে আমি যে প্রশ্নটা আমাকে করলেন যে বিশেষ করে সাব ব্রাঞ্চ, যে আসলে এটা একটা মিনি ব্রাঞ্চ। আমরা একটা ব্রাঞ্চ যে ব্যাংকের যে শাখাগুলো আমাদের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক কিংবা কোনো উপজেলায়, কিংবা আমরা সেই যেখানে হয়তো হাট বাজার গড়ে উঠেছে, এখন সাব ব্রাঞ্চ যেটা আমরা বলছি সেটা আসলে বাংলাদেশের প্রত্যন্ত জনপদে
যেখানে এখনো মানুষ ব্যাংকিং সেবা পৌঁছেনি, যেখানে মানুষ যারা এখনো ব্যাংকিং আওতাভুক্ত হয়নি, সে সমস্ত জনপদে, সে সমস্ত জায়গায় আমরা ব্যাংকের সাব ব্রাঞ্চ গুলো খোলার জন্য নির্দেশনা রয়েছে। আমরাও সেভাবে কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ জনপদ যাকে বলি, সেখানে যে হাট বাজার গুলো গড়ে উঠেছে, সে সমস্ত জায়গায় আমরা এই সাব ব্রাঞ্চ গুলো শুরু করেছি। আমি যে আমার বিগত 1 বছর 19 এবং 20-এর এই সময়ও আমরা যে শাখাগুলো করেছি, সাব ব্রাঞ্চ যে বলছেন, উপশাখাগুলোতে আমরা দেখছি প্রচুর পরিমাণে লোকজনের সমাগম হচ্ছে এবং অনেক অ্যাকাউন্ট তারা প্রতিদিন অ্যাকাউন্ট করছে, নতুন নতুন অ্যাকাউন্ট খুলছে এবং ব্যাংকিং কর্মকাণ্ডের সাথে এরা সম্পৃক্ত হচ্ছে। এবং যেই অ্যাকাউন্ট গুলো খোলা হচ্ছে সেগুলো আসলে আমরা যে বলি সবসময় নো কস্ট, লো কস্ট, হাই কস্ট, নানান হিসাব ব্যাংকে রয়েছে। এগুলো এই সমস্ত হিসাবগুলো হচ্ছে যে প্রায় লো কস্টের, এবং এই যে আমানত যেটা আমরা সংগ্রহ করছি বা মানুষের কাছে যে সেবা দিতে গিয়ে এই ব্যাংকের যে সুযোগটা, যে আমরা আমানতটা সংগ্রহ করে আনতে পারছি এবং মানুষের কাছেও একটা সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হচ্ছে। এবং এই লক্ষ্যে আমি মনে করি যে সাব ব্রাঞ্চগুলো অন্তত স্বল্প সংখ্যক 4 জন বা 3 জন সর্বোচ্চ, আমরা কোনো কোনো জায়গায় হয়তো যেখানে বেশি ব্যাংকিং অ্যাক্টিভিটিস হয়ে গিয়েছে, লেনদেন বেশি হচ্ছে, সেখানে হয়তো 5 জনও আমরা দিতে চেষ্টা করছি। কিন্তু এই যে স্বল্প সংখ্যক লোকবল দিয়ে এই সেবাটা আমরা মানুষকে দিতে পারছি। এবং এই সাব ব্রাঞ্চ যদিও বা নাম বলা হচ্ছে, সেটা কিন্তু একটা পূর্ণাঙ্গ ব্রাঞ্চের কাজ করতে পারে। শুধুমাত্র আমরা এই যে টাকা গ্রহণ করি বা প্রদান করি তা নয়, সেখানে আমরা এই যে মাইক্রো ক্রেডিট গুলো, যেগুলো আমরা এসএমই বলি, বা কৃষি খাতে যেগুলো বলি, যে কোনো একটা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, আমাদের বাংলাদেশের যে বুনিয়াদটা ছিল ক্ষুদ্র কুটির শিল্প, এই সমস্ত জায়গায়ও আমরা বিনিয়োগ করার সুযোগ রয়েছে এই সমস্ত সাব ব্রাঞ্চের মধ্য দিয়ে। এবং একই সাথে আমরা এই যে গ্রামীণ জনপদের যে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা বা বিভিন্ন যে জায়গা আছে, তাদেরকেও আমরা সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। ফলে আমি মনে করি এই সাব ব্রাঞ্চ গুলো, যেখানে স্বল্প পরিসরে আমরা এখনো 1000 স্কোয়ার ফিটের একটা জায়গার মধ্য দিয়ে একটা এই কাজগুলো করে নিই, এবং এটা আমি বিভিন্ন সময়ে বলেছি, বাংলাদেশ ব্যাংকের ফোরামও বলেছি, যে আসলে এটাকে আমরা আরেকটু যদি বিস্তৃত করতে পারি, তাহলে আরো বেশি মনে হয় আমরা এই সুযোগটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এবং আমি মনে করি এই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সর্বত্র অনেকগুলো সাব ব্রাঞ্চ এখন হয়ে গিয়েছে, এবং এগুলোর মধ্য দিয়ে আমরা মানুষদেরকে ব্যাংকিং যে আমাদের অ্যাক্টিভিটিস, ব্যাংকিং যে কার্যক্রম, তার সাথে সম্পৃক্ত করব, এবং একই সাথে মানুষের যে সঞ্চয়ের যে প্রবণতা, সেটাও হবে, এবং ব্যাংকগুলো তার আমানত সংগ্রহে একটা ভালো সুযোগ পেয়েছে বলে আমি মনে করি। এবং আমি আপনার কাছে ফিরে আসবো একটু পরে। আমি নিহাল আহমেদের কাছে একটু ফিরে যাই। নাসির চৌধুরী যেটা বললো যে ব্যাংকগুলো সাব ব্রাঞ্চ ওপেন করার মাধ্যম দিয়ে আমরা মানুষের দোরগোড়ায় যেতে পারতেছি, আমাদের মাইক্রো ক্রেডিট আমরা ডিসবার্স করতে পারতেছি। আপনার মনে আমি আপনার কাছে জানতে চাই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে সাব ব্রাঞ্চ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, ব্যাংকিং বুথ, মোবাইল ব্যাংকিং, এই সমস্ত যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো কি আমি আমার কি পরিমাণে আমি আনব্যাংক পপুলেশনকে আমি ব্যাংকিং চ্যানেলে আমি আনতে পারি, আর কি কি পদক্ষেপ স্টেপ নিলে আমার এটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা খুব দ্রুতভাবে আমার বাড়বে? নিহাল আহমেদ। আসলে এখানেই কিন্তু যথেষ্ট পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে, বাট এখন যেটা দরকার এগুলোর যথাযথ বাস্তবায়ন। কারণ সত্যি কথা, আমরা বাংলাদেশে যত ধরনের অ্যাক্টিভিটিগুলো কথা বলছি আনব্যাংক পিপলকে নিয়ে আসার জন্য, এটা কিন্তু সত্যিকার অর্থেই একটা ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট বলতে পারেন। এত অ্যাক্টিভিটি কিন্তু পৃথিবীর অনেক দেশেও নাই, বাংলাদেশের জন্য অনেক দেশের কাছে কিন্তু মডেল, যে আমরা এই জিনিসগুলোকে আনার চেষ্টা করছি। তো এটার কিন্তু আমি মনে করি দুটো ডাইমেনশন। একটা নাসির ভাই যে কথাটা বললেন খুবই জরুরি, সেটা হচ্ছে এই যে সাব ব্রাঞ্চ বলেন বা বুথ ব্যাংকিং বলেন, এজেন্ট ব্যাংকিং বলেন, মোবাইল ব্যাংকিং বলেন, এইগুলা ইন্ট্রোডিউস হওয়ার আগে এগুলা কিন্তু আমাদের গত 10 বছরের আউটকাম। তো লাস্ট 10 ইয়ার্স আগে কিন্তু শুধুমাত্র ট্রেডিশনাল ব্যাংকিংটা ছিল। তো তাতে আমার কাছে যতটুকু ডাটা আছে, আমি এক্সাক্ট প্রিসাইজ ফিগার বলতে পারবো না, বাট আমি যতটুকু মনে করি তাতে মানে ব্যাংকিং পিপল, ব্যাংকিং সার্ভিসের আওতায় জনগণের সংখ্যা ছিল 20 থেকে 25%। কিন্তু এখন এইগুলার কারণে আমরা প্রায় 60% লোকের কাছে রিচ করতে পেরেছি। 60%, ঠিক আছে স্যার, 60%-এর মতো রিচ করতে পেরেছি। এখন স্টিল কিন্তু বাকি আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস।
অ্যাওয়ারনেসটা একটা জরুরি, কারণ অ্যাওয়ারনেস ছাড়া এই জিনিসটা হবে না। বুথ ব্যাংকিং এর একটা, আপনি আমাকে তখন প্রশ্নটা করেছিলেন, আমি উত্তরটা দিতে পারিনি তখন, সেটা হচ্ছে যে কস্ট মিনিমাইজেশনের জন্য কিন্তু এই ইনিশিয়েটিভগুলো অত্যন্ত জরুরি। কারণ আপনি যত বেশি ডিজিটাল চ্যানেলে যাবেন, ডিজিটাল ইয়েতে যাবেন, মোডে যাবেন, বা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলে যাবেন, এই যে বুথ ব্যাংকিং বলেন, এগুলা কিন্তু এই কস্ট মিনিমাইজেশনের একটা দারুণ উদ্যোগ। কারণ ব্যাংকের হাতে কিন্তু এখন বিকল্প নাই, বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে পরে ব্যাংকগুলার দেখেন মানে প্রফিট করার তো দুটো উপায়, একটা হচ্ছে আপনি লোন দিয়ে বিজনেস করবেন, প্রফিট করবেন, আরেকটা উপায় হলো যেটা এখন করতে পারছেন না, ব্যাংকগুলো চেষ্টা করছে কস্ট মিনিমাইজ করতে। তো এই বুথ ব্যাংকিং বলেন, এজেন্ট ব্যাংকিং বলেন, এই ধরনের ফ্যাসিলিটি বা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের মাধ্যমে এটা কিন্তু কস্ট মিনিমাইজেশনের একটা দারুণ উদ্যোগ। আমি একটা সিম্পল উদাহরণ দিই। বিদেশে মানে অনেকেরই অভিজ্ঞতা আছে যারা দেখেছেন, একটা ব্রাঞ্চে একজন মানুষ মাত্র, একজন সার্ভিস দিচ্ছেন। এবং অনেক ক্ষেত্রে এরকম আছে, আপনি যদি একটা চেক নিয়ে ব্যাংকের বুথে মানে ব্রাঞ্চে যান, তাহলে আপনাকে সেটার জন্য আলাদা চার্জ দিতে হবে। আর আপনি যদি সেটা বাইরে বুথ আছে, এটিএম মেশিন আছে, সেখানে যদি ওই কাজটা করেন আর টাকাটা উইথড্র করেন, তাহলে ফ্রি অফ কস্ট আপনি পাবেন। কেন চার্জ দিতে হবে? আপনার কথার সাথে আমি একটা কথা যুক্ত করতে চাই। আপনি বলেছেন যে একজন মানুষই সার্ভিস দিচ্ছে, তাহলে আমাদের দেশের ব্যাংক বেসড ইকোনমি আমরা, তাহলে আমাদের দেশের ব্যাংক সেক্টর গুলো এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে আসছে, কিন্তু সেক্ষেত্রে আবার কি হবে? আমি না ইউ আর রাইট, আমি এটা বলছি না যে বাংলাদেশেও একজন দিয়ে একজন দিতে হবে, কিন্তু আমি বলছি, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম যে ওখানে যখন কেউ ব্যাংকের ব্রাঞ্চে যায়, যদি যে সার্ভিসটা তার অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলে নেওয়া সম্ভব, সেই সার্ভিসটা যদি সে ব্রাঞ্চে নিতে যায়, তাহলে তাকে কিন্তু চার্জ পে করতে হয়। আমি সেই এক্সাম্পলটা বললাম। সো তার মানে হচ্ছে যে আপনাকে, এটা হচ্ছে কস্ট মিনিমাইজেশনের একটা উত্তম পন্থা, যে এই ধরনের ছোট ছোট ব্রাঞ্চের মাধ্যমে, বুথের মাধ্যমে আমরা যদি সার্ভিস দেই, তাহলে সেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে মানে আরো বেশি ত্বরান্বিত করতে সাহায্য করবে। জি, ধন্যবাদ। আমি রেজাউল হক কৌশিকের কাছে একটু জানতে চাইবো, আপনি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বিষয় নিয়ে অনেকগুলো রিপোর্ট করেছেন, এই সিরিজ অফ রিপোর্ট বিগত 6 মাস 1 বছর ধরে আমি এটা লক্ষ্য করেছি। আপনার অভিমতটা কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বিষয়ে, এটা একটু বলবেন কি? জি, সেটা হচ্ছে যে আমরা দুজন যে কথা বলেছেন, নেহাল স্যার এবং নাসির স্যার, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। এবং কস্ট মিনিমাইজার কথা যেটা আমি একটু বলি, এখন যেমন হচ্ছে এজেন্ট ব্যাংকিং, যে এজেন্টের সব খরচ, কিন্তু এর মাঝখান থেকে ব্যাংক কিন্তু একটা ভালো প্রফিট করছে, যে এজেন্টরা তাদের শুধুমাত্র কমিশন পাচ্ছে, এবং কমিশনের বাইরে অন্যান্য যা যা ইনকাম সব কিন্তু, বা ইনকাম প্লাস যত গ্রাহক, সেখান থেকে এখন ঋণ দেওয়া হচ্ছে, সেই ঋণ সব কিন্তু ব্যাংকের, কিন্তু মাঝখান থেকে এজেন্টের মাধ্যমে কিন্তু সেই কাজটা হয়ে যাচ্ছে। একইভাবে অন্যান্য যেসব অল্টারনেটিভ চ্যানেল আছে, সেই অল্টারনেটিভ চ্যানেল গুলো এখন খুবই সক্রিয়, এবং অ্যাওয়ারনেস যেটা অলরেডি মানুষের মাঝে আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে ব্যাংকের বাইরে অল্টারনেটিভ চ্যানেলে যেই সব লেনদেন হচ্ছে, সেক্ষেত্রে প্রথমেই আসি যে একটু খরচের বিষয়। ব্যাংকিং লেনদেন করলে যেই খরচ হচ্ছে, তার চেয়ে কিন্তু একটু বেশি খরচ হচ্ছে মোবাইল ব্যাংকিং বা অন্যান্য ক্ষেত্রে। তো এক্ষেত্রে সুবিধা যেমন পাচ্ছে, এই খরচটাও কিন্তু অন্যান্য, হ্যাঁ, যারা এই সার্ভিসটা দিচ্ছে তারা বলছে যে তাদের সফটওয়্যার প্লাস অন্যান্য খরচ আছে, তারা এখনো ইনভেস্টমেন্টের মধ্যে আছে। তারা যদি আরো এটা যদি সাস্টেইন করে, এবং করবে সাস্টেইন, তো সেই সাস্টেইন করলে তখন এটা আরো ভালো মতো কাজ করতে পারবে এবং আরো কম খরচে দিতে পারবে। কিন্তু এখন তাদের এই যে সফটওয়্যার বা অন্যান্য যে কস্টিং এর যে বিষয়গুলো আছে, তার কারণেই তারা এখন বেশি টাকা নিচ্ছে। তবে তারা কম্পেয়ার করে বলছে যে পৃথিবীর অন্যান্য দেশে যে মোবাইল ব্যাংকিং এর যে খরচটা, তার চেয়ে কম টাকা নিচ্ছে। তারা মানে তুলনামূলক কম খরচে তারা এই সার্ভিসটা দিতে পারছে। তো এই অল্টারনেটিভ চ্যানেলের কথা বলতে গেলে, এটার মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে। গ্রামের মানুষ এখন সবাই মানে বিকাশ করতে, মানে বিকাশের কথাটাই বলি, যে বিকাশ নামেই সবার কিন্তু এখন একটা পরিচিতি হয়ে গেছে, একটা ব্র্যান্ড হয়ে গেছে। একসময় যেমন মোটরসাইকেলকে হোন্ডা বলতো মানুষজন, এখন কিন্তু বিকাশ এরকম একটা ব্র্যান্ডে হয়ে গেছে। অন্যান্য যে ডাকঘরের যে সেবা, নগদ বা অন্যান্য, তারাও কিন্তু ভালো করছে। তো এভাবে গ্রামের মানুষ, ঠিক আছে রেজাউল হক কৌশিক, আমি আপনার কাছে ফিরে আসবো। আমি নেহাল আহমেদের কাছে একটা জিনিস মনে পড়ছে, যে বিকাশ এখন নিউলি লঞ্চড যেটা হয়েছে, যে ক্রেডিট ডিসবার্সমেন্ট করতেছে বিকাশের মাধ্যমে, বিকাশ অ্যাপস এর মাধ্যম দিয়ে। এক্ষেত্রে কি আমার রিস্কটা
কি বাড়বে না আপনার আপনার কাছে কি মনে হয়? আপনার যেহেতু অনেক গবেষণা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, একটু জানতে চাই। আহ, বাড়বে কিনা, রিস্ক তো বাড়বেই, অবশ্যই জি। রিস্ক বাড়ার একটা চান্স মিনিমাইজেশনটা আমি থেকেই কিভাবে যাচ্ছে। করতে পারি? হ্যাঁ। না, সেক্ষেত্রে যেটা দরকার, খুব সহজ কথা সংক্ষেপে বললে, খুব স্ট্রং মনিটরিং, এটার কোনো বিকল্প নাই। এই স্ট্রং মনিটরিং না করলে এটা দ্যার ইজ এ চান্স অফ রিস্ক, ইনক্রিজিং রিস্ক। আরেকটা বিষয় আছে, একটু খেয়াল রাখতে হবে যে এর মাধ্যমে মানি লন্ডারিং হচ্ছে কিনা, সেটাও একটা বিষয়, সেটাও কিন্তু একটা বড় রিস্ক থেকে যাচ্ছে। যে অন্যায় বিভিন্ন যারা ফ্রডস্টার যারা আছেন, তারা যদি এটা সুযোগ নিয়ে থাকেন, তাহলে ওই জায়গাটায় মনিটরিং কিন্তু আমাদের সব পক্ষকেই করার একটা মানে ব্যাপারটা নিশ্চিত করতে হবে। জি, ধন্যবাদ। আমি সংক্ষেপে আবু নাসের চৌধুরীর কাছে জানতে চাই যে এখন করোনা পরিস্থিতিতে ব্যাংকগুলো আর কি পদক্ষেপ নিতে পারে সামনে এগিয়ে যাওয়ার জন্য? আমরা তো আসলে করোনা পরিস্থিতির যে সময়টা অতিক্রম করেছি, হয়তো আমরা মনে করছি সামনের সময়টা আমাদের আরো ভালো আসবে, কারণ এটা ধীরে ধীরে কমে আসছে। তা আমি মনে করি যে ব্যাংক যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান, ব্যাংক মানুষকে সার্ভিস দিয়ে, মানে সেবা দিয়ে তাকে তার কার্যক্রমগুলো চালিয়ে যায়। তো আমরা মনে করি যে আমাদের বিগত সে 5 মাস বা 7 মাস যে সময়টা আমরা অতিবাহিত করেছি, সেখানে ব্যাংকিং সেক্টর থেকে সর্বত্র আমাদের ইকোনমিক বিরাট একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এটাকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, তাহলে আমরা যারা ব্যাংকে কাজ করি, ব্যাংকের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, আমাদের আরো বেশি উদ্যমী, আরো বেশি মানুষের সাথে আমাদের সেবাগুলোকে আরো বেশি আমরা নানান ডাইমেনশনে নিতে হবে। এই যে আমরা বলছি যে বিভিন্নভাবে আমাদের সেবার মাত্রাগুলোকে আমরা নিয়ে যাচ্ছি, এবং সেখানে ওই যে কথাটা আসছে বারবার যে আসলে ঝুঁকির যে বিষয়টা, এটাকেও আমরা মাথায় রাখতে হবে। কারণ মানুষের আমানতের যে বিষয়টা, সেটাকেও আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। ফলে তার যে নিরাপত্তা, তার আমানতের যে নিরাপত্তা, সেটাকে সাথে নিয়ে আমরা যদি সর্বাঙ্গীনভাবে আমাদের যে কার্যক্রমগুলো এখন বাংলাদেশ ব্যাংক যে প্যাকেজগুলো দিয়েছেন বা বর্তমানে যে সরকারের পক্ষ থেকে, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এবং আমার মনে হয় আমাদের সামনের পথগুলো আরো বেশি উন্মুক্ত জি, হবে নাসির এবং চৌধুরী, আমরা হ্যাঁ, আরো আপনার সুন্দর একটা মূল্যবান জায়গায় বক্তব্য, পৌঁছতে হ্যাঁ, পারবো। আমি ধন্যবাদ। জানলাম। আমি নেহাল আহমেদের কাছে একটু জানতে চাই যে করোনা সিচুয়েশনে ব্যাংকগুলো আর কি পদক্ষেপ গ্রহণ করলে আর্থিক প্রতিষ্ঠানের জন্য কোনো ক্ষতি শিকার না হয়, এবং সাইবার অ্যাটাক যেটা এখন আমরা রিসেন্টলি বারবার আমাদের কাছে মেসেজ আসছে, এটাকে অতিক্রম করার জন্য আমরা কি করতে পারি? সংক্ষেপে বলবেন, 1 মিনিটে। ওকে, সংক্ষেপে যেহেতু শেষ, লাস্ট কমেন্ট যেহেতু করছি, প্রবাবলি আমি সাইবার অ্যাটাকের পার্টটায় যাচ্ছি না। অন্য যে বিষয়টা এক্সপেকটেশন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বেসড ইকোনমি। আমাদের এই ইকোনমিকে রিভাইভ করতে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ব্যাংকেই, এবং তাকে এগিয়ে আসতে হবে উইথ এ পজিটিভ মাইন্ডসেট। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এটা করতে গেলে আরেকটা যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমার রিকোয়েস্ট থাকবে ব্যাংক অথরিটির কাছে, হায়ার ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ ডিরেক্টরসদের কাছে, তাদেরকে এই সময়টাতে একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ, যেটাকে বলছি, প্রফিট এক্সপেকটেশনটাকে একটু নামিয়ে আনতে হবে। আমরা দিস ইজ নট দ্য টাইম ফর মেকিং এনি প্রফিট, বরং দিস ইজ দ্য টাইম ফর কনসলিডেশন। এই কনসলিডেশন পিরিয়ডটা আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমি বলছি না লস করব, বাট আমরা নর্মালি যে প্রফিট টার্গেট থাকে, সেটাকে রিজনেবল এক্সপেকটেশনে যদি নামিয়ে আনা যায়, শেয়ার হোল্ডাররা যদি একটু ধৈর্য ধরেন আগামী 1-2 বছর, তাহলে ডেফিনেটলি আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবো, কারণ ইকোনমি ইজ অলরেডি স্টার্টেড টু রিভাইভ, এবং ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করার আছে। আপনি খুব মূল্যবান ওপিনিয়ন দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের চ্যানেলের আয়োজিত ব্যাংকিং ইকোনমি অ্যান্ড কোভিড-19 অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন নেহাল আহমেদ, প্রফেসর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। আরো সংযুক্ত ছিলেন আবু নাসের চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আরো সংযুক্ত ছিলেন রেজাউল হক কৌশিক, স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি ইত্তেফাক। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।